হ্যালো, শোনা যাচ্ছে? জি জি সুমন ভাই শুনতে পাচ্ছি। জি জি আপনি আপনি সবাইকে মিউট করে দেন। মিউট করে দিব? আমি তো ক্লাসে। দিক পাইতেছে না। সুমন ভাই মনে হয় পারতেছে না। স্যার একটু জি, জি। বলে দেন সুমন ভাইরে কোথায় মিউট করতে হবে। স্যার, জি বলেন। আচ্ছা গেছে গা, সবাই পিছে সবার থাকি। মতো মিউট হয়ে যান। সুমন আচ্ছা, ভাই মিউট করতে আছে হবে না, এমনি বলি, হ্যাঁ? লিসন। মিউট করতে আচ্ছা হবে না, ঠিক আছে? একটু হেল্প। আচ্ছা সবাই বলুন। সবার মতো মিউট করুন। হ্যাঁ, ধন্যবাদ। দণ্ডবিধি ১৮৬০ ৩৭৫ থেকে বলছি। প্রথম ধারা হচ্ছে ৩৭৫। দর্শন ৩৭৫ এর মূল দর্শনের মোট ৫টি উপাদান আছে। এর মধ্যে ১ হচ্ছে নারীর মতামতের বিরুদ্ধে, আর ২ বিনা অনুমতিতে, ৩ স্বামী হবে না স্বামী ছাড়া, আই মিন স্বামী করলে হবে না, ৪ হচ্ছে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো, ৫ হচ্ছে নারী বয়স যদি ১৪ বছরের কম হয় সেক্ষেত্রে অনুমতি নিলেও কোনো মানে এটা ইফেক্ট করবে না। অনুমতি অননুমতি দুটোই সমান। এখানে ব্যতিক্রম হচ্ছে ১৩ বছরের নারীদের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রেও দর্শন বলে গণ্য হতে পারে হবে। দর্শনের শাস্তি হচ্ছে যাবজ্জীবন, অর্থসশ্রম। সর্বনিম্ন সাজা হচ্ছে ১০ বছর এবং জরিমানা। ৩০০ এটা হচ্ছে ৩৭৬ সাদাটা। আর ৩৭৭ হচ্ছে অপ্রাকৃতিক অপরাধ। আই মিন ছেলের সাথে ছেলে অথবা মেয়ের সাথে মেয়ে বিয়ে করা। আই মিন আমরা যেটা হোমোসেক্স নামে চিনি, সেটা হচ্ছে যে অস্বাভাবিক কোনো সম্পর্ক। আর এটা শাস্তি হচ্ছে দর্শনের সমান। দর্শনের যে শাস্তি, অপ্রাকৃতিক সম্পর্কেরও অপরাধেরও সেই শাস্তি। এবার আসি ৩৭৮, সেকশন ৩৭৮ হচ্ছে যে চুরি বা চুরি। সেক্ষেত্রে উম, চুরির আসলে এবং অর্থদণ্ড। চুরির এক্ষেত্রে উপাদান যদি আছে ৫টি। হ্যাঁ বলতেছি, সাধারণ চুরির ক্ষেত্রে ৩ বছর, আর ঘরে ঢুকে চুরির ক্ষেত্রে ৭ বছর, আর চাকর অথবা চাকরানি চুরি করলে 7 বছর। সবগুলোর সাথে কিন্তু ফাইন আছে। আর খুন বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে করলে সেক্ষেত্রে 10 বছর। আর চুরির উপাদান হচ্ছে 5টি। এক, অসৎ উদ্দেশ্যে থাকতে হবে। তারপর হচ্ছে অস্থাবর সম্পত্তি হতে হবে, বিনা অনুমতিতে করতে হবে, সম্পত্তি সরাতে হবে, মালিকের দখলের বাইরে অথবা নাগালের বাইরে নিতে হবে। চুরির ক্ষেত্রে 4টা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে জমি দালান, জমি অথবা দালান চুরি হয় না, দখল হয়। ব্যাখ্যা 2, বিচ্ছিন্নতা ঘটায়। ব্যাখ্যা 3, বস্তু হতে বিচ্ছিন্ন করা, আই মিন তালা ভাঙা। আর ব্যাখ্যা 4 হচ্ছে পশুকে হাঁটানো। তারপর হচ্ছে যে সেকশন ৩৮৩, 83 হচ্ছে যে ছিনতাই অথবা বলপূর্বক আদায়। ৩৮৩-তে সংজ্ঞা আছে, ৮৪-তে সাধারণ শাস্তি ৩ বছর প্লাস অর্থদণ্ড। ৩৮৫-তে ক্ষতির ভয়ে রাখা, মানে 24 কাউকে 4 আওয়ার কাউকে ক্ষতির ভয় দেখিয়ে রাখা। এক্ষেত্রে 5 বছর সর্বনিম্ন শাস্তি এবং 14 বছর হচ্ছে সর্বোচ্চ শাস্তি। ৩৮৬-তে ছিনতাই মানে সম্পন্ন হয়েছে, এরকম ৩৮৬-তে ছিনতাই সম্পন্ন হয়েছে, যেটাকে আমরা এক্সটর্শন ডান বলি, এবং এই ক্ষেত্রে শাস্তি হচ্ছে 10 বছর সশ্রম প্লাস অর্থদণ্ড। ৩৮৭ হচ্ছে মৃত্যু অথবা গুরুতর আঘাতের ভয় দেখানো। এক্ষেত্রে শাস্তি হচ্ছে যাবজ্জীবন অথবা 7 বছর। চুরির ক্ষেত্রে চুরি ও ছিনতাইয়ের পার্থক্যটা আসলে হচ্ছে যে অনলি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয় চুরি, আর স্থাবর ও দর্শন প্লাস অপ্রকৃত অপরাধ হলো মানে সেম। দর্শন আর অপ্রকৃত অপরাধ কাছাকাছি, এর সাজাও সেম, ঠিক আছে? দর্শন ৩৭৫ আর অপ্রকৃত অপরাধ ৩৭৭। চুরি এবং বলপূর্বক তো আমরা বলেছি, চুরি হচ্ছে যে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, আর ছিনতাই হচ্ছে যে আপনার স্থাবর স্থাবর সম্পত্তির উপর হয়। যাই হোক, এরপর আসি দস্যুতা এবং ডাকাতির যে একটা পার্থক্য। দস্যুতার ক্ষেত্রে হচ্ছে সশ্রম, আর ডাকাতির ক্ষেত্রে ডাকাতি এবং যাবজ্জীবন, এই দুইটার ক্ষেত্রেই সশ্রম হয়, ঠিক আছে? এটা ৩৯০ ধারায় আছে দস্যুতা, আর ডাকাতি হচ্ছে ৩৯১ ধারাতে। আর
বেসিক পার্থক্য হচ্ছে যে সংখ্যাগত পার্থক্য। দস্যুতা এবং ডাকাতির সংখ্যাগত পার্থক্য হচ্ছে যে 1 নাম্বার পার্থক্য। সেটা হচ্ছে যে 1 থেকে 4 জন যদি হয়, 5 জনের কম হলে দস্যুতা, 5 জনের বেশি হলে সেক্ষেত্রে ডাকাতি। তারপর হচ্ছে সেকশন 390। 90টা হচ্ছে দস্যুতা, যেটাকে ইংরেজিতে রবারি বলা হয়। দুই ক্ষেত্রে থেকে এই রবারিটা হয়ে থাকে। একটা হচ্ছে চুরি, আর হচ্ছে যে বলপূর্বক আদায় অথবা ছিনতাই থেকে। মানে চুরি ও ছিনতাই থেকে মানে দস্যুতাটা মূলত সৃষ্টি হয়। চুরি কখন দস্যুতা হয়, এটা ফর্মুলা হচ্ছে চুরি তখনই দস্যুতা হবে যখন 3টি জিনিস উপস্থিত থাকবে। একটি হচ্ছে যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো, চুরি করতে গিয়ে কেউ কাউকে মৃত্যুর ভয় দেখায়, মানে ধরা পড়ে আর কি, অথবা গুরুতর আঘাত করার ভয় দেখায়, অথবা অবৈধ বাধা দেয়। এই 3টি জিনিস যদি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো চুরি ঘটনা হয়ে যাবে দস্যুতা। আর একই কাজে 1 থেকে 4 জন অথবা 5 জনের কম ব্যক্তি না হয়, যদি 5 জনের বেশি ব্যক্তি হয় সেক্ষেত্রে চুরি হয়ে যাবে ডাকাতি। মানে চুরি সংখ্যাগত পার্থক্যের কারণে দস্যুতা হয়, 5 জনের বেশি হলে ডাকাতি হয়। তারপর সেকশন 390 বলপূর্বক আদায় আরেকটু বলি। বলপূর্বক আদায় অথবা ছিনতাই কখন দস্যুতা হয়, মানে ছিনতাই কখন দস্যুতা হয়। তো এতক্ষণ বলেছিলাম চুরি কখন দস্যুতা হয়, আর এখন হচ্ছে যে ছিনতাই অথবা বলপূর্বক আদায় কখন দস্যুতা হয়। যিনি বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে ভয় দেখাতো মানে দূর থেকে, তিনি ঘটনাস্থলে উপস্থিত শব্দটা যখন আসবে, উপস্থিত হলেই সেটা দস্যুতা হবে। সেম ব্যাপারটাই 5 জনের বেশি হলে ডাকাতি হবে। তারপর 392 দস্যুতা সাজা। আপনার দিনে হলে 10 বছর, রাতে হলে 14 বছর। 393 চেষ্টা করলে, মানে এটা হচ্ছে যে চেষ্টা করলে, দস্যুতা করার চেষ্টা করলে 7 বছর, অর্ধেক হবে আর কি, মানে 14 বছরের অর্ধেক। তারপর হচ্ছে যে 391 ডাকাতির ক্ষেত্রে, মানে ওই যে বলছিলাম কমপক্ষে 5 জন হতে হবে। আর 395 সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি এবং সর্বনিম্ন 10 বছর। যাই হোক, এরপর হচ্ছে আপনার সেকশন 400 হচ্ছে ডাকাত দলের সদস্য হওয়ার শাস্তি। সদস্য হওয়ার শাস্তি হবে যাবজ্জীবন অথবা 10 বছর, মানে সেম শাস্তি। ডাকাত দলের সদস্য হলে 10 বছর অথবা যাবজ্জীবন। আর চোরদের দলের সদস্য হলে সেক্ষেত্রে 7 বছর। এটা হচ্ছে 401 তুই মনে হয়েছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ সুমন ভাই। আবার প্রোগ্রাম চলে আসছি। 96 মনে বাদ করেছিল শাস্তি সিয়ামে বাদ করছে খুব সহকারে যে ডাকাতি, সেই ধারাটা বাদ করে গেছে। ও 396 এরকম কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড দিতে হবে। এটা বাদ করে গেছিল। হ্যাঁ, খুন সহ ডাকাতি 396। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম জি। এখন আমার পূর্বে আসি, আমাকে যে বিষয় ধার্য করা হয়েছিল তার প্রথমটা হলো ধারা 403 তসরুপ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করাই হলো তসরুপ। এই তসরুপ 403 সহজে মনে রাখার জন্য, এই ধারাটা মনে রাখার জন্য তার যেভাবে বলেছে সেটা হলো ডিসঅনেস্টি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন এর ডি এর BCDA4 এবং অনেস্টির ও এবং মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের এম কে উল্টে লিখলে 403, মানে সংক্ষেপে মনে রাখার জন্য আসলে এই উপায়টা আমাদেরকে বলে দিয়েছিল। আর তসরুপের জন্য 3টা উপাদান থাকে। একটা হলো অসৎ বা অসাধুতা, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয় নিজের জন্য ব্যবহার করলে। উদাহরণ হিসেবে যদি বলি যে সদর সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন 1000 টাকার একটা নোট ওখানে পড়েছিল। টাকাটা পাওয়ার পর সে পকেটে নিল, তার মানে যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে তার পকেটে আসলো, মানে সম্পদটা অস্থাবর, এটা মিন করলো, স্থানান্তরিত হইল। এই স্থানান্তরিত হওয়ার পর অস্থাবর সম্পত্তির সাথে 3টে উপাদান বলেছেন, তার ভিতরে চলে আসছে 2 নম্বরটা, অস্থাবর সম্পত্তির সংজ্ঞায় চলে আসছে। এরপর তার মনের ভিতরে একটা অসৎ চিন্তা ভাবনা আসলো
এই টাকাটা সে নিজে ব্যয় করবে। তার মানে 1 নাম্বার উপাদান চলে আসলো। এরপর সে নিজের কাজের জন্য এই 1000 টাকা দিয়ে সে চাল ডাল যা কেনা দরকার কিনলো, টাকা বাজার করলো, খরচ করলো। তার মানে সেই উপাদানের সাথে উদাহরণের সাথে সম্পূর্ণ মিল আছে আমি মনে করি। আর এইটা যেমন অবস্থার সম্পত্তি চুরিটাও এরকম, তাই তসরুপ আর চুরি এই দুইটার ভিতরে ব্যবধানটা কাছ থেকে অথবা কোনো ঘর থেকে এরকম। আর এটা হলো উন্মুক্ত স্থানে পাওয়া, এই কারণে শাস্তির মধ্যে একটু কমে আসবে। চুরির সর্বনিম্ন শাস্তি 1 বছর আর তসরুপের শাস্তি 2 বছর হবে। তো ধারা 405-এ বলা আছে যদি মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে অথবা বিশ্বস্ত চাকর চুরি করে, তাহলে সেক্ষেত্রে এই তসরুপের আসবে হলো 7 বছর শাস্তি। ধারা 404-এ এটা বলা আছে। 405-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এখানে ক্রিমিনাল ব্রেসর অফ ট্রাস্ট 5টি উপাদানের কথা স্যার বলেছেন। 5টি উপাদানের ভিতরে হলো বিশ্বাস করা, সম্পদ আপন করা, স্থাবর অস্থাবর উভয় সম্পদের ক্ষেত্রে এটা ঘটতে পারে। অসাধুভাবে আত্মসাৎ করা তসরুপের ভিতরে পড়ে। নিজের জন্য ব্যবহার আর চুরি তসরুপ এই দুইটার সম্মিলিত সংমিশ্রণই হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তো এখানে উদাহরণ দেই, সেটা হলো কোনো এক ব্যক্তি তার ড্রাইভার রাখছেন, তাকে বিশ্বাস করে তার গাড়ি তাকে মানে গাড়ি চালানোর জন্য দায়িত্ব দেওয়া হলো। একদিন সে কাজ করতে করতে বিশ্বাসে পরিণত হলো, তাকে চাবি হ্যান্ড ওভার করে দিল, তার ইচ্ছে মতো ব্যবহার করলো। একটা সময় সে গাড়িটাকে নিজের বলে দাবি করলো এবং সেই সম্পদটাকে আত্মসাৎ করলো। তো এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পড়ে। তো ধারা 406 এর সাধারণ শাস্তি বলা আছে 3 বছর। চুরি যা শাস্তি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি একই হয়। এরপর ধারা 410 চোরাই মাল মানে স্টলেন প্রপার্টি। 5টি সম্পত্তিকে চোরাই মাল বা স্টলেন প্রপার্টি বলে। চুরি যেটা আমরা পূর্বে পড়েছি যে 378 ধারাতে বলপূর্বক আদায় অথবা ছিনতাই, ধারা 383-তে তসরুপ, 403-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 405-এ দস্যুতা, 390। এই ধারাগুলো এবং যে 5টি সম্পত্তি আত্মসাতের কথা বলে আসছি, এগুলো সম্পূর্ণ হলো চোরাই বা স্টলেন প্রপার্টি। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যেটা ডাকাতির মাল কখনোই চোরাই হয় না, চোরাই মাল হয় না। তো এখানে এই যে চোরাই মাল এর শাস্তি স্বরূপ 411 বলা আছে 3 বছর। এবার সেকশন অথবা ধারা 415 প্রতারণা বা চিটিং। যে 4টি উপাদানের সংমিশ্রণে চিটিং বা প্রতারণা হয় সেটা হলো ছলনা করে, অসৎভাবে প্রতারণা করা হয়, ইচ্ছাকৃতভাবে এমন কাজ করা হয় যা অন্যের জন্য ক্ষতিকর করা বা অন্যের ক্ষতিগ্রস্ত হয়। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমরা খুব গুরুত্ব দিয়ে এবং শুনছি, আমিও খুব গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে আপনি যখন ধারাগুলো বলতেছেন না, জি যদি মানে 2 বার করে রিপিট করেন আমার মনে হয় একটু আমাদের ক্যাচ করতে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ ভাই। তো আমি 415 ধারা যে চিটিং বা প্রতারণার কথা এটা বলেছিলাম, যে ছলনা করে অসৎভাবে প্রতারণা করা হয়, ইচ্ছাকৃতভাবে এমন কাজ করা হয় যা অন্যের জন্য ক্ষতিকর
এবং অন্য ক্ষতিগ্রস্ত হয়, এই প্রতারণার সাধারণ শাস্তি হলো 1 বছর কারাদণ্ড, যা ধারা 417-তে বলা আছে। ধারা 416 অপরের রূপ ধারণ করে প্রতারণা, মানে চিটিং বাই অপরের রূপ ধারণ করে, মানে এই যেমন জ্ঞাত স্বরে 3 ভাবে এটা করা যায়। জ্ঞাত স্বরে চালিয়ে যাওয়া, উপস্থাপন করা। আমার মনে হয় কয়েকদিন আগে আমরা সবাই জানছি যে কোন একজন ব্যক্তি মাদারীপুর অথবা ঝিনাইদহে নিজেকে সচিব পরিচয় হিসেবে দিয়ে সেখানকার বাংলো, সেখানকার গাড়ি এগুলো ব্যবহার করছে। তো আমার কাছে মনে হয় যে ওইটার সাথে এটার একটা মিল আছে, সেই জন্য উদাহরণ হিসেবে বললাম যে অপরের রূপ ধারণ করা মানে হলো ওই লোক নিজেকে সচিব করে নিয়েছে, আসলে নিজে সচিব না। তো সে জানতো সে নিজে কি কতটুকু শিক্ষিত, সেটা হলো জ্ঞাত স্বরে। আর সে কিন্তু তার এই সচিব পরিচয় দিয়ে তার কাজ চালিয়ে গেছে এবং নিজেকে সেই সচিবী হিসেবে উপস্থাপন করছে, হয়তো পরে ধরা খেয়েছে। তো এর শাস্তি হলো 3 বছর। ধারা 419-এ এর শাস্তি বলা আছে 3 বছর। 425-এ ধারা 425 অনিষ্ট সাধন, যে ক্ষতি করে তার কোনো লাভ নাই, অন্যের ক্ষতিগ্রস্ত হয়, এটাকে অনিষ্ট সাধন বলা হয়। এই অনিষ্ট সাধনের 3টি উপাদান: অবৈধ ক্ষতি, জনগণ বা ব্যক্তি বিশেষের ক্ষতি বা পরিবর্তন হয় এমন যা কোনো সম্পদকে নষ্ট অথবা মূল্য কমানো বা এরকম কিছু ক্ষতি হয়। যেমন স্যার উদাহরণ দিয়েছিলেন যে যেমন কারো একটা গরু অথবা মুরগির কেউ যদি রাস্তায় দেখলো সেখানে কোনো ইচ্ছাকৃতভাবে গরুর শিংটা ধরলো, ভেঙে গেল, তার হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকের, কিন্তু ওই যে ব্যক্তি ক্ষতিটা করলো তার কিন্তু কোনো উপকার হয়নি। তো এটাকে বলে আসলে অনিষ্ট সাধন। আর এই অনিষ্ট সাধনের যে শাস্তি সেটা দুইটা সেকশনে বা দুইটা ধারাতে বলা আছে। 50 টাকার নিচে হলে এই অনিষ্ট সাধন বা এই ক্ষতির পরিমাণ 50 টাকার নিচে হলে 3 মাস, ধারা 426। এবং এই ক্ষতির পরিমাণ যদি 50 টাকার উপরে হয় তখন ধারা হবে 427। এর শাস্তির মেয়াদ হবে 2 বছর। এরপর 435 ধারা 435 আগুন দ্বারা অনিষ্ট সাধন, মানে মিস বাই ফায়ার। তো নরমালি এই শাস্তি এর শাস্তি হলো 7 বছর প্লাস অর্থদণ্ড। যদি কারো বাড়িতে আগুন লাগানো হয় বা এরকম অনিষ্ট সাধন করা হয় আগুন দিয়ে, তাহলে এর শাস্তি হবে ঠিক ডাকাতি যে শাস্তিটা 395 ধারাতে যে বলা আছে যাবজ্জীবন, তারপর অথবা 10 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। ঠিক সেই শাস্তি হবে মিসিভ বাই ফায়ার বা আগুন দ্বারা অনিষ্ট সাধন করলে। তো আমি মনে করি যে আমার এই পর্যন্তই ছিল। তো বাকি পার্টের জন্য আমি অন্য ভাইকে রিকোয়েস্ট করব তারপর কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। এখন আমি যেখান থেকে শুরু করবো সেটা হলো অনধিকার প্রবেশ, মানে ট্রেসপাস। অপরাধ না, যখন এটার সাথে ক্রিমিনাল ট্রেসপাস যোগ হতে হবে তখন সেটা অপরাধ হবে। ক্রিমিনাল অপরাধমূলক বলপ্রয়োগ করলে সেটা অপরাধ। ট্রেসপাস বুঝতে হলে কয়েকটা জিনিস আমাদের একসাথে করতে হবে, যেমন ধারা 441 এবং ধারা 447 মিলিয়ে পড়তে হবে। ধারা 441 বলা আছে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস সম্পর্কে 441 বলা আছে কোন ব্যক্তি অন্য সম্পদের কোন অপরাধ বা ক্ষতি করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রবেশ করলে তখন আমরা সেটাকে ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলি।
তারপরে ধারা 447 সাজা মানে পানিশমেন্ট সম্পর্কে বলা আছে। 447 শাস্তি হলো 3 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। ধারা 442 বলা আছে হাউস ট্রেসপাস অপরাধমূলক অন্যের গৃহে প্রবেশ। ধারা 442 সাথে ধারা 448 আমাদের মিলিয়ে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি অন্যের ঘরে ক্ষতি করার জন্য, অপমান করার জন্য বা কারো গৃহে প্রবেশ করে, তাকে আমরা অপরাধমূলক অন্যের গৃহে প্রবেশ বলি। এই অন্যের গৃহে প্রবেশের শাস্তি হচ্ছে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, 1000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। ধারা 443 এবং ধারা 445 এবং ধারা 453 একত্রে মিলিয়ে পড়তে হবে। ধারা 443-এ লার্কিং হাউস ট্রেসপাস সম্পর্কে বলা আছে, মানে সংগোপনে গৃহে প্রবেশ। সংগোপনে বলতে আমরা যেটাকে বুঝি, যেমন আগের দিনে মানুষের সিংকেটে ঘরে প্রবেশ করতো, ওইটাকে বোঝায় আর কি, যে সংগোপনে গৃহে প্রবেশ। তারা 445 হাউস ব্রেকিং মানে ঘর ভাঙা সম্পর্কে বলা আছে। ঘর ভাঙাতে 6টি পদ্ধতিতে। ধারা 453 শাস্তির কথা বলা আছে। ধারা 443 এবং ধারা 445-এর শাস্তি একত্রে ধারা 453 বলা আছে। ধারা 443 লার্কিং হাউস ট্রেসপাস সংগোপন গৃহে প্রবেশ। এক বা একাধিক ব্যক্তি অপরাধমূলক গৃহে প্রবেশ করেছে কোন অপরাধ করার উদ্দেশ্যে। কিভাবে প্রবেশ করেছে? গোপনে প্রবেশ। ধারা 445 ঘর ভাঙা বা সম্পর্কে বলা আছে। ঘর ভাঙা হয় 6টি পদ্ধতিতে। নিজ তৈরিকৃত পথ মানে নিজে ঘরে ঢোকার জন্য যে পথ তৈরি করে, সেটা দেয়াল আওরণের মাধ্যমে, মানে দেয়াল টপকে ঘরে প্রবেশ। সে যে কোনো পথ, মানে সে যে কোনো পথ অবলম্বন করে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। তালা ভেঙে কোনো পথ ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করতে পারে। বল প্রয়োগ, যেমন মনে করেন যে কারো জোরপূর্বক কাউকে ধাক্কা দিয়ে ফেলে সে ঘরে প্রবেশ করা, বল প্রয়োগ করে। বন্ধ পথ আবার খুলে, কোন একটা ঘরের রাস্তা যখন বন্ধ থাকে সেই পথটাকে আবার খুলে যখন ঘরে প্রবেশ করে, সেটাকে বলে বন্ধ পথ আবার খুলে। ধারা 53-তে শাস্তি সম্পর্কে বলা আছে লার্কিং হাউস ট্রেসপাস মানে সংগোপনে গৃহে প্রবেশের আর ঘর ভাঙা, এই 2 অপরাধের শাস্তি একত্রে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড করে। যে অপরাধের শাস্তি 2 বছরের 403 ধারা 4 শাস্তি 2 বছর, ধারা 443 ধারা 445 শাস্তি 2 বছর, ধারা 427 শাস্তি 2 বছর মানে কনিষ্ঠ সংখ্যক। ধারা 444 প্লাস 443 এবং ধারা 457 একত্রে করতে হবে। অপরাধ যদি সংঘটিত হয় রাতের বেলা, সেই ক্ষেত্রে অপরাধের শাস্তি হলো ধারা 44-এ রাতের সংগোপনে গৃহে প্রবেশ, লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। ধারা 446-এ ঘর ভাঙা হয় 4 পদ্ধতিতে, রাতে ঘর ভাঙা। ধারা 457 শাস্তি, ধারা 444 এবং 446 শাস্তি একত্রে 3 বছর এবং অর্থদণ্ড। একত্রিতভাবে বা একাধিক ব্যক্তি রাতে ঘর ভাঙলে বা গৃহে প্রবেশ করলে একের অধিক হলে 460 দ্বারা প্রয়োগ হবে। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন শাস্তি 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, যেটা মানে ডাকাতি বা এই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যেটা ঘটে। প্রতারণা ধারা বলা আছে 455-তে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি। প্রতারণা হয় টাকা গহনা গাড়ি বা কপিরাইট এর সকল কিছু দিয়ে। জালিয়াতি সম্পর্কে বলা আছে, জালিয়াতি হলো ইমুভেবল প্রপার্টি মানে স্থাবর সম্পত্তিতে। ধারা 463 জালিয়াতি সম্পর্কে বলা আছে, যদি কোনো ব্যক্তি অন্যের ক্ষতি সাধনের জন্য আঘাত করে কোন সত্য মালিকানায় এবং প্রতারণা করে, তখন এটাকে জালিয়াতি বলে। ধারা 464 মিথ্যা দলিল প্রস্তুত সম্পর্কে বলা আছে, মেকিং
মেকিং ফলস ডকুমেন্ট, কিন্তু উপায়ে মিথ্যা দলিল তৈরি করা হয়। 3 সাক্ষ্য নকল, বিশেষ অংশ কেটে ফেলা, কোন দলিলের বিষয়বস্তু পরিবর্তন করা, এই 3টির মাধ্যমে দলিল জালিয়াতি করা হয়। ধারা 465-তে শাস্তি সম্পর্কে ধারা 465 শাস্তি হলো 2 বছর, আর মিথ্যা দলিল প্রস্তুতের শাস্তি হলো 2 বছর। ধারা 494 স্বামী স্ত্রী জীবন দশা, মানে পূর্ণ বিবাহ, স্ত্রীর পূর্ণ বিবাহ। এখানে মানে আগে যে আইনটা ছিল সেখানে শুধু স্ত্রীর সম্পর্কে বলা হয়েছে, মানে স্ত্রীর পূর্ণ বিবাহ। এই স্ত্রীর পূর্ণ বিবাহ শাস্তি হলো 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধারা 497 পরকীয়া, ধারা 497 পরকীয়া সম্পর্কে বলা হচ্ছে পরকীয়ার শাস্তি হলো 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধারা 499 বলা আছে মানহানি। মানহানি ব্যাখ্যা 4টি আর এই প্রতিক্রম হচ্ছে 10টি। ধারা 500 মানহানি শাস্তি, মানহানি শাস্তি ধারা 599 মানহানির ব্যাখ্যা 4টি ব্যাখ্যা আছে। মৃত ব্যক্তির নিন্দা করা মানহানি, যখন কোনো ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির সম্পর্কে যখন কোনো নিন্দনীয় কথা বলা হয় সেটা মানহানি অন্তর্ভুক্ত। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলা এটা মানহানি। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন কোনো মানে নিন্দনীয় কথাবার্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা হয় তখন এটা মানহানির রূপ নেই। ইশারা ইঙ্গিতের দ্বারা কিছু বলা মানহানি, ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিছু বলা এটা একটা মানহানির অন্তর্ভুক্ত। তার এমন কিছু বলা যাতে এমন কিছু বলা যাতে মানহানি হবে না। দৈহিক সুনাম জনকল্যাণে কিছু বললে মানে জনকল্যাণ সম্পর্কে কিছু বললে সেটা মানহানি হয় না। সরকারি কর্মচারী আচরণের সম্পর্কে কিছু বললে সেটা মানহানি হয় না। সরকারি কর্মচারীর কাজ সম্পর্কে কিছু বললে সেটা মানহানি হয় না। গণসমস্যা সম্পর্কে কিছু বললে সেটা মানহানি হয় না। আদালতের কার্যক্রম কিন্তু বললে সেটা মানহানি হয় না। মামলার দৈর্ঘ্য সম্পর্কে কোনো কিছু সেটা মানহানির অন্তর্ভুক্ত না। সরল বিশ্বাসের নিন্দা, যখন কোনো ব্যক্তি কারো সরল বিশ্বাসের কারণে কিছু বলে সেটা নিন্দা যায় কিছু সেটা মানহানি হয় না। তারপরে সর্বনিষ্ঠ কোনো মন্তব্য করলে সেটা মানহানি হয় না। জনকল্যাণে সতর্কতা করলে সেটা মানহানি হয় না। সরল বিশ্বাসে অভিযোগ উত্থাপন করলে সেটা মানহানি হয় না। ধারা 503 বলা আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, কারো সম্পদ বা সম্মানের ক্ষতি করার জন্য হুমকি প্রদান করলে তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। যখন কোনো ব্যক্তি মান সম্মান পূর্ণ করার জন্য তাকে ভীতিপূর্বক বা ভয় দেখানো আন্দোলন সেটাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। ধারা 506 শাস্তি সম্পর্কে বলা আছে হুমকি যদি হয় মৃত্যু বা আঘাত, তাহলে হুমকিতে যদি কাউকে মেরে ফেলা বা আঘাত করার বিষয় বলা তাহলে সেটা শাস্তি হলো 7 বছর। আর যদি হুমকি সাধারণ হয় মানে শুধু হুমকিতে তাকে মেরে ফেলা বা তাকে আঘাত করার কিছু সম্পর্কে না বলে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো 2 বছর এবং অর্থদণ্ড। ধারা 509 ইফটিজিং, ধারা 509 ইফটিজিং বা নারী স্বাধীনতা সম্পর্কে আঘাত সম্পর্কে বলা হয়েছে। এর শাস্তি হলো 1 বছরের বিনাশন কারাদণ্ড প্লাস হলো ফাইন বা জরিমানা। 510 প্রকাশ্য মদপান, 510 প্রকাশ্য মদপান সম্পর্কে বলা আছে শাস্তি হলো 24 ঘন্টার জেল 10 টাকা জরিমানা। যদি কেউ প্রকাশ্য মদপান করে তাহলে তার 24 ঘন্টার জেল এবং 10 টাকা জরিমানা হবে। ধারা 511 অপরাধ সংঘটিত হয়নি এমন কাজ, যখন কোনো ব্যক্তি অপরাধের চেষ্টা করে কিন্তু অপরাধ করতে পারেনি তাহলে তার শাস্তি হবে সেই অপরাধ অর্ধেক। মানে যখন কোনো ব্যক্তি অপরাধ করতে যায় কিন্তু সে অপরাধটা করতে পারেনি তবু তার সেটা অপরাধ বলে গণ্য হবে কিন্তু তার শাস্তি হবে তার সে অপরাধের অর্ধেক। ধন্যবাদ সবাইকে।